আসসালামু আলাইকুম। আগস্ট মাস, হ্যাঁ, ডেঞ্জারাস মাস। কিন্তু এটা সবসময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি। 5 তারিখে বুঝা ফেলছি, ওই যে বৃষ্টি ভেজা আগস্টের আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম। হ্যাঁ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার। কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস। কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো, তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে, 11 মাসের বছর বানাবে। 12 মাসের বছর তো ওইটাকে 11 মাস করবে, যে 11 মাসের বছর। আগস্ট বাদ আমাদের দেশ থেকে, আমাদের দেশ আমরা মানলাম না। অসুবিধা কি, তাই না? কারণ দেখেন 15ই আগস্টে ওনার বাবাকে মারছে, 5ই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে। আর কিছুক্ষণ থাকলে 40 মিনিট 45 মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন। আবার দেখেন 21শে আগস্ট ওই যে গ্রেনেড হামলা, সেদিন ওই যে আইবি রহমান মারা গেল, ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন। সেটা এই তিনটা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস। যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে। আসলে কি উনি ক্ষমতায় আসবে? আসবে না, আমরা সবাই জানি। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। 90তে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ভয়াবহ ভাই। তখন আমি পল্টনে থাকতাম, দেখছি অনেককে রাস্তায় খালি পায়ে নাইমা গেছে। কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটায় আমি থাকতাম, রাস্তায় নামলেই দেখা যাইতো মানুষ আর মানুষ। পুরা ঢাকা শহরে আমার মনে হয় 1 কোটি 1.5 কোটি মানুষ রাস্তায় নাইমা গেছিল। ভয়াবহ ঘটনা। সেটাও কিন্তু ছিল একটা বিরাট গণ অভ্যুত্থান। তখন মনে হয়েছিল এরশাদ সাহেবের না হইলে তো 100 বছরের জেল হবে, না হইলে তো ওই যে ফাঁসিতে ঝুলতে হবে, অনেক কিছুই মনে হয়েছিল। কিন্তু সেই এরশাদ সাহেবের 100 বছর জেল হয় নাই, 4 থেকে 5 বছরের জেল হয়েছিল। তারপর উনি বের হয়ে এসে আবার রাজনীতিতে যোগ দিছে, এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি। হ্যাঁ, উনি ছাড়া দল গঠন করা যায় না। আমাদের দেশে রাজনীতি দল কয়টা? একটা ছিল আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম। আরো অনেক পার্টি আছে ভাই, আমি কাউকে অশ্রদ্ধা করছি না। কিন্তু এই জনগণ, আমরা আম পাবলিক, আম জনগণ যা জানি। আচ্ছা, আম বলে কেন আমাদেরকে? ও, আম পাকলে যে চুইসা খাওয়া যায়, আমাদেরকে তো চুইসা খাওয়া যায়, তাই না? এই জন্য আমরা আম পাবলিক। ওই আম পাবলিকটা কি দেখলাম? আম পাবলিকের কাছে ওই 4-5টা দলই ভাই ঘুরা ফিরা দেখেন, আওয়ামী লীগ, নাহলে বিএনপি, নাহলে জামাত, নাহলে জাতীয় পার্টি। ও, আরেকটা কোনটা? আরেকটা দেখেন খুঁজে পাইতেছি না। আছে, কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ 4টা দল 5টা দল এই দেশে। এখন দেখেন আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ চলে গেছে ভারতে, তারা কলকাতায় অফিস নিছে, নতুন অফিস খুলছে, ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি। তাহলে এখন বড় দলকে বিএনপি, হ্যাঁ বিএনপি। আর রইল কে? জাতীয় পার্টি না, সেটাও কিন্তু ওই আওয়ামী লীগের মতো মাইনাস। আওয়ামী লীগ কলকাতার অফিস খুলছে, তাদের অফিস ঢাকায় আছে, কিন্তু তারা কিছু করতে পারতেছে না। কারণ তাদের গায়ের মধ্যে ওই যে সিল মারা হয়ে গেছে। তারা স্বৈরাচারের দোষর, হ্যাঁ একেবারেই পুরাপুরি দোষর ছিল। তো তারাই তো আগস্টের 1-2 তারিখে এই জামাতে ইসলামকে নিষিদ্ধ করলো। এরাই কিন্তু সবচেয়ে বেশি তাল দিছে এই জাতীয় পার্টি এই নিষিদ্ধের জন্য। এবং আওয়ামী লীগের সাথে থাইকা অনেক সুযোগ সুবিধা নিছে, মানে গৃহপালিত একটা বিরোধী দল ছিল। এটা পাবলিক বুঝা ফেলাইছে, যার জন্য দেখেন মাইনাস হয়ে গেছে। তার মানে কি, বিএনপির পর জাতীয় পার্টি নাই, আছে কে? জামাতে ইসলাম। হ্যাঁ, জামাতে ইসলাম। আরো অনেকে আছে, বললাম না, তাদের প্রতি শ্রদ্ধা রইলো। এই মুহূর্তে আমি জাস্ট এই 3-4টা পার্টি নিয়ে কথা বলতেছি। এখন দেখেন জাতীয় পার্টি না থাকলে শুধু জামাতে ইসলাম আছে, বিএনপি আর জামাতে ইসলাম, এই দুইটি দল। আরেকটা দল কোনটা? এনসিপি, নতুন আসছে, এখনো নিবন্ধনও পায় নাই। ওদের কি প্রতীক সেটাও আমরা জানি না। 5ই আগস্টের আগ পর্যন্ত তারা যেরকম ছিল আমাদের কাছে এখনো তেমন আছে, কিন্তু এই মুহূর্তে তারা একটু গোপনে চলে গেছে, চুপচাপ হয়ে গেছে। মেঘ থম থম করে, দেখো ওই, হ্যাঁ মেঘ থম থম করতেছে পূবের আকাশে, মেঘের ঘন ঘটা। হ্যাঁ, সূর্য উঠলো, বুঝছেন, ছায়া ছায়া, রোদ পাচ্ছি না, কোথায় জানি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই এরশাদ সাহেব যেহেতু আবার একদিন রাজনীতিতে আসছে, ঠিক যেভাবে এরশাদ সাহেব রাজনীতিতে ফেরত আসছে, ঠিক সেইভাবেই
শেখ হাসিনাও একদিন আসতে পারে না, আসতে পারে, হয়তো সময় লাগবে। এই আওয়ামী লীগকে তো আওয়ামী লীগই একবার নিষিদ্ধ করছিল, যখন বাকশাল তৈরি করছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছিল, বহুদিন নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশে ওনারা ছিল না। শেখ রেহানা, শেখ হাসিনা ভারতে ছিল, ওইখান থেকে কে আনলো? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের দুই বোনকে নিয়ে আসলো এবং রাজনীতি করার সুযোগ দিল। এবং এই যে যাদেরকে আমরা এখন রাজাকার বলি, ওনাদেরকেও কাছে ডাইকা নিয়ে আসলো, ওনাদেরকেও কাছে ডাইকা আইনা ওনাদের সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করলো। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখনই কি কেউ শুনছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতিটা কখনো শুনছেন? শুনেন নাই। এই রাজনীতিটা কিন্তু বেগম খালেদা জিয়া যখন ছিল তখনও কিন্তু আমরা শুনি নাই। বেগম খালেদা জিয়ার অনেক বয়ান আছে, এখনো অডিও ভিডিও কল ঘুরে বেড়াইতেছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে এই বিচার কার্য ঠিক হচ্ছে না। মানে আমি বলতে চাচ্ছি, যাদেরকে রাজাকার বলা হইতো তাদের যে বিচার চলতেছিল ট্রাইব্যুনালে, ওই বিচার কার্যক্রম ঠিক না। এবং এখনো দেখবেন অনেক সাক্ষী এসে বলে যে আমি এই সাক্ষীটা দিতে চাই নাই, আমাকে জোর করে দেওয়াইতে চাইছে, তারপর আমি দেই নাই বইলা আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই, আমাকে খুব কষ্ট করে দেশে ফিরতে হয়েছে। মানে তাকে দিয়ে বলাইতে পারে নাই বাংলাদেশ সরকার, মানে তৎকালীন সরকার হাসিনার সরকার তাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে নাই। তার মানে কি দেখছেন, ওই যে শাহবাগ থেকে যে মব জাস্টিস হইলো, ওই মব জাস্টিস দিয়েই তো আপনারা রাজাকার শেষ করে দিলেন বাংলাদেশ থেকে। আবার কেন ভাই রাজাকার বলেন? দেখেন গতকালকে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটলো, এগুলা কি আমরা চাই মন থেকে? না, আমরা চাই না। কিন্তু এই ধরনের ঘটনা তো আর নতুন না ভাই, অনেক আগে থেকে এগুলো চলতেছে। আমি যখন 72-73 সালে তিতুমির কলেজে পড়ি, ছাত্রলীগের সাথে জড়িত ভাই, তখনও দেখছি ভাই এই ভর্তির সময়, ওই ভর্তির কোটায় ভর্তি হয়েছিলাম, 3rd ডিভিশন ছিল, তো আমি ভর্তি হয়েছিলাম ছাত্রলীগের। শর্ত ছিল মিছিলে যাইতে হবে, যারা যেখানে ডাকবে সেখানেই যাইতে হবে। ওই নিয়ম এখনো চালু আছে ভাই। এই যে হোস্টেলে যে ভাই ছেলে মেয়েরা লেখাপড়া করতে যায় থাকে, এদেরকে ভাই জোর করে মিছিলে নেওয়া হয়, যাইতে বাধ্য হয়। নামাজে দাঁড়াইছে, বলে যে নামাজ পড়ে আইসা কইলো এখন মিছিলে চলো, খাইতে বসছে বলে খাওয়া পরে এখন মিছিলে চলো, যাইতে হয়। সব দলের মধ্যে এরকম ব্যাপার স্যাপার আছে ভাই। কিন্তু এখানে দেখেন গত 1 মাস, এই আগস্ট মাসে ছাত্র শিবির কিছু ঘটনা ঘটাইছে, যেটা দিয়ে অনেক প্রশংসা পাইছে, হাততালি পাইছে ভাই। আমি একজন ফিল্মের ডাইরেক্টর, আমার নিজের ছবিতে অনেক রকম সেট বানাইছি, অনেক রকম ঘটনা ঘটাইছি, কিন্তু ভাই ছাত্র শিবির যে সেটটা বানাইছে, এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে তুইলা ধরছে, আয়না ঘর থেকে আরম্ভ করে রিক্সার মধ্যে কিভাবে পইরা আছে সেই ছেলেটা, আহারে নাসিফ তার নাম, প্রত্যেকটা শহীদকে তারা জীবিত করে তুলছে, চোখের সামনে মানুষের সামনে তুইলা ধরছে। সব দলের কর্মীরা যখন শাহবাগের মতো বিভিন্ন জায়গা দখল কইরা, রাস্তাঘাট দখল কইরা শোকের মাতাম করতেছিল, ছাত্র শিবির তখন ভাই ওই রাস্তায় নাইমা আসে নাই, কারো ভোগান্তির কারণ হয় নাই, তারা আলাদাভাবে জুলাইটাকে তুইলা ধরছে। এই যে প্রশংসাটা পাইলো না, এটাই চোখের শুল হয়ে গেল, বিষ হয়ে গেল ভাই। হ্যাঁ, বিষ, ডেঞ্জারাস কথা, বিষ মুখে নেওয়া যাবে না, এই কথাটা আর মুখে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভাই? একজন নেতা, হ্যাঁ উনি খুব বড় নেতা, হাবিবুর রহমান হাবিব ওনার নাম, অনেক আগে থেকেই চিনি, টক শোতে দেখি, উনি বহুত পুরানা রাজনীতিবিদ। কিন্তু উনি যে হুমকিটা দিছে, আরে বাপরে বাপ, বিষ শব্দ আর মুখে নেওয়া যাবে না। উনি বলছে ওই যে একটা স্লোগান আছে না, ধানের শীষ আর সাপের বিষ দিয়া, ওই স্লোগান যদি কারো মুখে শোনা যায় তাহলে তার জিহ্বাটাই নাই না ভাই, কি কি দিয়ে জানি কোবাবে, সেগুলোর নাম নিল এবং সেই জিহ্বাটা আবার কুত্তারে খাওয়াই দিবে। এবং এইটা নিয়ে যদি কোনো মামলা হয়, মোকদ্দমা হয়, সে সামনে যাবে, তার নামে মোকদ্দমা সে নিয়ে নিবে, মামলা নিয়ে নিবে, এরকম একটা হুমকি দিছে, যার জন্য এই বিষ শব্দটা মুখে নেওয়া যাবে না। হাবিব ভাই, আপনি পুরনো রাজনীতিবিদ, ওই আগের কথাবার্তা বাদ দেন, এগুলো পুরনো কথাবার্তা। আওয়ামী লীগের লোকজন এগুলো কথাবার্তা, আওয়ামী লীগের লোকেরা এই ধরনের কথাবার্তা বলতো অহংকারে, কারণ তাদের হাতে ছিল পুলিশ, র্যাব, মিলিটারি, সবকিছু, দেশের প্রশাসন সব তাদের হাতের মুঠায়। ওই গরমে তারা বলতো। এখন কি আপনারা এই কথা বলতেছেন সবকিছু কি আপনাদের হাতের মুঠায় চলে গেছে? না, যায় নাই। নির্বাচনের পরে যাবে, নির্বাচনের আগেই কেন এই ধরনের কথা বলেন? আর নির্বাচনের পরে গিয়া কি আসলে জিহ্বা কাইটা দিবেন? আসলে কি কন্ট্রোল করবেন? হ্যাঁ, বলতে দেন না, মানুষ কত কথাই তো বলবে, এগুলো হজম করতে হবে। আপনারা নিজেরাই তো বলেন আপনারা সাগরে কত কিছুই তো মানুষ ফেলে, তাই না? সাগর কি সেটা গ্রহণ করে? সবকিছু আবার পারে ভিড়াইয়া দেয়, কিছুই গ্রহণ করে না। সাগরের মতো মহান হন না কেন, এগুলো মাথায় নিয়েন না। আপনারা বড় বড় নেতারা যখন এই ধরনের কথা বলেন,
তখনই কিন্তু সমাজে ওই যে মাঠ পর্যায়ে কর্মীদের উপর যায় পড়ে। মাঠ পর্যায়ের কর্মীরা তখন গরম খায়া যায়, হায় হায় নেতা তো এই হুকুম দিয়েই দিছে, আসলে ওই ঘটনা ঘটায় দিতে পারে, বুঝছেন? তার মানে কি এইটুক স্বাধীনতা দিবেন না? এইটুক স্বাধীনতা তো দিতে হবে। আপনি দেখেন এই যে জয়দেবপুরে যে ঘটনা ঘটা গেল ভাই, জয়দেবপুর আর জয়দেবপুর নাই, এটা ভাই নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে। ওই যে শামীম ওসমানের নারায়ণগঞ্জ, ওই নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে। এখন যে জাকির সাহেব আছে, জাকির খান, এর নারায়ণগঞ্জ না ভাই, এই তামিল হিরোর মতো চলাফেরা করে, কিন্তু জেলখানা থেকে বাইর হওয়ার পর এ পর্যন্ত কোন রকম অঘটন ঘটায় নাই, কোনো আকামে যোগ দেয় নাই, একেবারে ভাই নিজের মতো আছে। শামীম ওসমান হলো আলাদা মাল। ওই শামীম ওসমানের নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে এখন জয়দেবপুর, বিশেষ করে ওই চোর রাস্তায়। গতকালকে জানেন বাদশা নামে এক লোক 25,000 টাকা তুলছে এটিএম বুথ থেকে। ওইটা আবার লক্ষ্য করছে গোলাপি নামে একটা মেয়ে, সে যায় তার সঙ্গে ভাও দিচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। হায় রে শয়তানে ডাকলে যেটা হয়, তুই বেটা টাকা তুলছ, সোজাসুজি বাসার দিকে রওনা দে না। ওই মেয়ের সাথে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে, একটা টাইমে বুঝা ফেলাইছে ওই বাদশা, হায় এটা তো হানি ট্র্যাপ, এই মেয়ে তো আমার বিপদে ফেলাইবো। তখন কাইটা পড়তে যখন যাবে তখনই বাধা দিছে, আর ওই বাধা নিয়া তর্কাতর্কি কইরা একটা টাইমে ঘুষিও মারছে। ওইখানে ভিডিও ফুটেজে দেখা যায় ঘুষিও মারছে। আর ওই ঘুষির পরই ভাই ওর হাজবেন্ড আবার আশেপাশে ছিল, নাম কি কেটু মিজান, হায় হায় ওর হাজবেন্ড তার দল বল নিয়া ওই যে হাতে যেগুলা থাকে ওইগুলা দিয়া কাম সারছে, কিন্তু বাদশা কিন্তু ভাইগা গেছে। আর এই দৃশ্যগুলা ধারণ করতেছিল একজন সাংবাদিক, উনার নাম তুহিন। উনি উনার মোবাইলে ধারণ করতেছিল। উনি তো মনে করতেছিল আরে কি ফুটেজটা পাওয়া গেলাম, এটা যখন পত্রিকা অফিসে দিব আমার ইজ্জত বেড়ে যাবে এবং এটা ভাইরাল হবেই। এখন তো একটা ভাইরাল হওয়ার ব্যাপার আছে ভাই, আর এই ভাইরালের সাথে নামও ফুটে, মালও আসে, সব কিছু হয় ভাই। এই ভাইরালের নেশায় আমাদের পায়ে পড়ছে। এই ভাইরালটা অনেকে নেগেটিভ চোখেও দেখে, পজিটিভ চোখেও দেখে। ভাই ভাইরাল হয় বলেই অনেক ন্যায় বিচার পাই আমরা, না হলে পাইতাম না। সে কথা বলুন, আগে তুহিন সাহেবের কথাটা শেষ করি। উনি ওই যে ভিডিও করতেছিল তখন এই কেটু মির্জা তার দলবল বলছে, এই তুহিন ভাই চিনে কিন্তু আগে থেকে এলাকার লোক, এই তুহিন ভাই এটা বুঝতে হবে, ভিডিও কিন্তু চালাইতে পারবেন না, দেন আমাদের কাছে মোবাইল। সে মোবাইল না দিয়া তর্কাতর্কি করছে। ওর মধ্যে ওই যে হাতে যেগুলা থাকে ওগুলা দিয়ে শুরু হয়ে গেছে। দৌড়ে যায় একটা হোটেলে ঢুকছে। দেখেন দেখেন ন্যায় কাজ করতে গিয়ে, একটা প্রতিবাদ করতে গিয়ে, আমাদেরকে জানাইবার জন্য, একটা অন্যায়কে আমাদের কাছে জানাইবার জন্য নিজের জীবন দিতেছে। আশেপাশে সবাই দেখতেছে, কেউ ভাই ছুঁইটা আসে না ভাই, আসে না। কারণ কি জানেন, ওই এলাকার ত্রাস তো। এই কেটুর নামে আগে থেকে 15টা মামলা, এখানে 6-7 জন ধরা পড়ছে। এই 6-7 জনের কারো 10টা মামলা, কারো 8টা, কারো 2টা, কারো 15টা। এখন এইটা শুদ্ধ না হলে তার 16টা মামলা হবে। তার মানে কি তারা তো উকিল আছে, ওই উকিলরা এখন তার পাশে দাঁড়ায় যাবে। তার পিছনে টাকা খরচ করার জন্য এলাকায় লোক আছে ভাই, যারা তাদেরকে ইউজ করে। তারা কিন্তু এখন কোর্টে যায় তাকে ছুটাইবার ব্যবস্থা করবে, এটাকে অন্যদিকে ঘুরাই দিবে। কারণ আমরা এই কথা কয়েকদিন পরই ভুলা যাব। আমরা কত বড় ঘটনা ভুলা গেছি, যেটা বলছিলাম সেটা বইলা ভিডিওটা শেষ করে দেই। আসিফার কথা মনে আছে আপনাদের? আসিফাই তো নাম ওই মেয়েটির, আরে আমারই মেয়ে, ছোট্ট মেয়ে। ওই আসিফার কথা আপনাদের মনে আছে? আসিফ নজরুল সাহেব বলছিলেন 3 মাসের মধ্যে আপনারা বিচার দেখতে পাবেন। 3 মাস কি শেষ হয় নাই? আরে বোনের বাসায় ছোট্ট মেয়েটি বেড়াইতে গেছিল, আর ওই বোনের শ্বশুর এবং তার ঘরের লোকজন কি কাজটা করলো, কত বড় পাশবিক অত্যাচার, কত কষ্ট পায় ওই মেয়েটা মারা গেছে। আমাদেরকে আসিফ নজরুল সাহেব বললো, উনি তো আবার বিচারের উপরে টিচার, হ্যাঁ আইন বিভাগের টিচার। উনার আমলেই আইন সবচেয়ে খারাপ অবস্থা, হ্যাঁ ভাই সবচেয়ে খারাপ অবস্থা উনার আমলেই। উনি বলছিলেন 3 মাসের কথা। 3 মাস কি পার হয় নাই? ঠিক এভাবে এই তুহিনকে আমরা ভুলা যাব, এই মামলাটাও ভুলা যাব ভাই, এই কেটুর কথাও ভুলা যাবে। এই কেটু মিজান বাইরয়া তখন আর অহংকার নিয়ে বলবে আমি 16টা মামলার আসামি ভাই, 16টা মামলার আসামি। এই কথা বলবে, যার যত মামলা সেই তো তত বড় রংবাস, তারই তো মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। এই ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে চারিদিকে। কে আমাদেরকে মুক্তি দিবে? একমাত্র মুক্তি দিতে পারে পুলিশ। পুলিশ ছাড়া কারো ক্ষমতা নাই একটা দেশকে সুন্দর করার। একটা দেশের সবচেয়ে বেশি সৌন্দর্য কি জানেন? পুলিশ। পৃথিবী বহু দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে ভাই, কখনো আমি আর্মি মিলিটারি এইসব কিছু দেখি নাই, শুধু পুলিশ দেখছি একটা লাঠির সঙ্গে, আর কিচ্ছু না ভাই। হয়তো একটা পিস্তল আছে, কাঁধে কোনো রাইফেল টাইফেল থাকতো না, দেখছি ভাই তাদের ভয়ই পুরা দেশ সুন্দরভাবে চলতো। কারণ আইনের প্রয়োগ ছিল। আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নাই। কারণ ওই যে ওইখানে যাইলেই দেখবেন কিছু মানুষ আসামির পক্ষে দাঁড়ায় যায়, তাদেরকে জামিন করায় দেয়, 2-3 মাস জেলে থাকবে, তারপর জামিন হয়ে যাবে। এইভাবে ভাই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আসামি ঘুরা বেড়াইতেছে ওপেন।
কি কইরা আপনি দেশে শান্তি আনবেন? হয়তো আমরা একজন আরেকজনকে বদনাম দিতে পারবো যে এটা ওই দলের সদস্য, ও ওই দলের সদস্য। কোন দল কি বলে কখনো ভাই এই তুই চাঁদাবাজি কর, তুই মানুষের জীবন নিয়ে আনে, পৃথিবী থেকে মানুষকে বিদায় করে দে, এটা কোন দল বলে কখনো? এটা বলে না ভাই। দলের মধ্যে মানুষ বেশি হইলে এটা হয়। যেমন কোন মাজারে যদি যায় দেখেন অনেক ফকির, তখন দেখবেন ওই মাজারের পরিবেশ ভালো থাকে না। এখানে কাশি থুতু, ওইখানে বয়ে রয়েছে, এখানে শুয়ে রয়েছে, কেমন জানি একটা পরিবেশ হয়ে যায়, বুঝছেন? মাজারে বেশি ফকির রাখতে নাই। অনেকেই আসবে, গরম মাজার তো, অনেকেই আসবে ধান্দা করতে। কেন তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে? মাজারের বাইরে রাখতে হবে ভাই, মাজারের বাইরে রাখতে হবে। কথাটা কি কইলাম জানেন? হয়তো আমার একটা বিরাট দল আছে, আমার দলের নাম ভাঙায়া অনেকেই খাইতে চাবে, আমি কেন দলে নিব তাদেরকে? এত মানুষ তো দরকার নাই ভাই। আপনার ভালো কর্মের জন্য এমনি আপনাকে ভোট দিবে। আর এত মানুষ রাখার কারণ কি জানেন? ওই একটাই কারণ, তাদেরকে মিছিলে যাইতে হয়, মিছিলের লোক সংগ্রহ করতে হয়, তাদের মাধ্যমে হালুয়া রুটি বিরিয়ানি বিলি করতে হয়, তাদেরকে দিয়াই ভয় দেখাইতে হয়, জমি দখল করতে হয়। তারাই হলো বুঝছেন ওই নেতাদের মেইন শক্তি। ভাই বাদ দেন, ওই রাজনীতি বাদ দেন, দয়া করে বাদ দেন। এই ফেসবুকে মিটিং করেন না, অসুবিধা কি? রাস্তাঘাট জাম করার দরকার নাই। এই ফেসবুক দিয়া, অনলাইন দিয়া দেশ চালানো যায়, পরিচালনা করা যায়। সবচেয়ে বড় প্রমাণ, গত 16 বছর বিএনপি কে পরিচালনা করতেছে লন্ডন থেকে, করতেছে না ভাই? তারেক জিয়া সাহেব কি পল্টনে আইসা মিটিং করছে, সরাব দিতে গিয়া রাস্তা জাম করছে? কোথাও কি মানুষকে ডিস্টার্ব করছে? করে নাই। উনি তো লন্ডন থেকেই বলতেছে। আপনারা শোনার জন্য কেউ রাস্তা জাম করার দরকার নাই, আমরা সবাই ঘর থেকেই শুনুন। আমি এই কথাটা শুধু বিএনপি কে বলছি না, প্রত্যেকটা রাজনীতি দলকে বলছি, জামাতকেও বলছি, শিবিরকে বলছি, ছাত্রদল বলছি, এনসিপি কেও বলছি, সবাইকে বলছি। আপনারা ভাই অনলাইনে বক্তৃতা দেন, আমরা শুনবো। দেখেন দিল্লি থেকে এখন কলকাতায়, কলকাতা থেকে আওয়ামী লীগ এত বড় দল পরিচালনা হচ্ছে না, সবই তো অনলাইনে হইতাছে। তাইলে অনলাইনে যদি সবই হয়, অনলাইনই থাকেন, মানুষের ভোগান্তির কারণ হইেন না। নির্বাচন আসলে ভোট দিয়ে দুমু ভাই, জায়গা মতো ভোট দিয়ে দুমু, কেউ কারো ভোগান্তির কারণ হইেন না। আইন শৃঙ্খলা ফিরে আনেন, আইন শৃঙ্খলা ফেরত না আনা পর্যন্ত দেশে শান্তি আসবে না, কেউ করতে পারবে না। অনেকগুলা সংস্কার হাতে নিয়ে নিচ্ছেন, সব ফেলে দিয়া একটা সংস্কার করেন তাড়াতাড়ি, সেটা হলো পুলিশ, আইন শৃঙ্খলা। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।